আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে খুবই ভালো আছো। ইউপি কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি চ্যাপ্টার 3 এর ধারাবাহিক পর্বের আজ 5 নম্বর পর্ব। সম্পূর্ণ ক্লাসটিতে আমি তোমাদের সাথে আছি জিসান আহমেদ। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা শিখব পরমাণুর প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তরের ধারণা। পরমাণুর প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তরের ধারণা সম্পর্কে আমরা আজকে জানব। ওকে, প্রধান শক্তি স্তর বলতে আমরা প্রধান শক্তি স্তরের সাথে পরিচিত হয়েছি রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেলের চেয়ে পরবর্তীতে আমরা জানতে পারছি বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলে বলা হয়েছে প্রধান শক্তি স্তরগুলো কি কি অবস্থায় থাকে, বৃত্তাকার কক্ষপথে, মানে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে। ওকে, এই যে বোর পরমাণু মডেল থেকে আমরা যে জানতে পেরেছি বোর পরমাণু মডেল হতে যে কক্ষপথ সংখ্যা জানতে পারি তাকেই মূলত কি বলে, প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর। তাহলে আমরা বোর পরমাণু মডেলের ভিতরে যে কক্ষপথ সংখ্যা সম্পর্কে জানতে পারি সেগুলাই হচ্ছে কি বোর পরমাণু, সেগুলোই হচ্ছে প্রধান শক্তি স্তর। এখন প্রধান শক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করে? প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? এন দ্বারা প্রকাশ করে। এখন এন দ্বারা প্রধান শক্তি স্তরকে বোঝানো যদি হয়ে থাকে তাহলে এন এর নির্দিষ্ট কিছু মান আছে, যেমন হচ্ছে n ইকুয়াল টু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, ডট 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 ইত্যাদি, যে কোনো কিছু হতে পারে। এখন n প্রধান শক্তি স্তর n1 বলতে কি বোঝানো হয়েছে, যে আমরা যদি এখন এখানে চিন্তা করি, এটা হচ্ছে একটা পরমাণুর নিউক্লিয়াস। এটা কি? নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের বাহিরে কি থাকবে? অবশ্যই একটি কক্ষপথ থাকবে। এই যে কক্ষপথটি, যদি একটি কক্ষপথ আঁকি তাহলে হচ্ছে n ইকুয়াল টু 1, যদি দুইটি কক্ষপথ আঁকি তাহলে হবে n ইকুয়াল টু 2, যদি তিনটি কক্ষপথ আঁকি তাহলে n ইকুয়াল টু 3। এভাবে ক্রমান্বয়ে বেড়েই যাবে। তাহলে আমি এটাকে বলতে পারি প্রথম কক্ষপথ n ইকুয়াল টু 1, দ্বিতীয়টাকে বলতে পারি n ইকুয়াল টু 2, তৃতীয়টাকে বলতে পারি n ইকুয়াল টু 3। এখানে কি কক্ষপথগুলো বুঝাতে পারছি? যে হচ্ছে নিউক্লিয়াসের বাহিরে যে কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরে তাকেই বলা হয় প্রধান শক্তি স্তর, যা আমরা বোর পরমাণু মডেল থেকে জেনে এসেছি। এখন এই যে প্রথম কক্ষপথ n ইকুয়াল টু 1 যদি হয় তাহলে প্রথম কক্ষপথকে আইডেন্টিফাই করা হয়েছে। দুই নম্বর কক্ষপথ n ইকুয়াল টু 2 হলে দ্বিতীয়, n ইকুয়াল টু 3 হলে তৃতীয় কক্ষপথকে বোঝানো হয়েছে। ওকে, এখন এই n শুধু কি আমাদের n ই থাকবে পরীক্ষায় যে বলে থাকবে এক নম্বর কক্ষপথ? না, এরকম না বলে আমাদের এখানে থাকতে পারে যে প্রথম কক্ষপথকে বলা হয় k, দ্বিতীয়টাকে বলা হয় l, তৃতীয়টাকে বলা হয় m, চতুর্থটাকে বলা হবে n, এভাবে ক্রমান্বয়ে বাড়তে থাকবে। যদি আমি এখানে বুঝাই যে n বলতে আমাদের k নাম্বার কক্ষপথকে বোঝায়, 1 বলতে k নাম্বার কক্ষপথকে, 2 বলতে l নাম্বার কক্ষপথ, 3 বলতে n, m, আর সবার লাস্টেরটা হচ্ছে n, এগুলাকে বোঝানো হয়। যদি আমাকে এক নাম্বার কক্ষপথ বলে দেয় তারপরেও আমরা প্রথম কক্ষপথেই থাকবো, যদি l বলে, k বলে, তাহলে প্রথম কক্ষপথেই থাকবো। আচ্ছা, কক্ষপথ সংখ্যা তো বুঝতে পারলাম। এখন এখানে ভিতরে ইলেকট্রন গুলো থাকে কিভাবে? ইলেকট্রন, এই যে প্রথম কক্ষপথ, এখানে কয়টা ইলেকট্রন থাকবে বা কিভাবে ইলেকট্রন গুলো থাকবে, এগুলোর জন্য আমাদের একটা সূত্র আছে। এটা যদি মুছে দেই, এখানে সূত্রটা হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, আর সর্বোচ্চ যে কয়টি ইলেকট্রন থাকতে পারে ওইটার নির্ণয় সূত্র কি? 2n²। তাহলে সূত্রটি সম্পর্কে আমরা কি জানতে পারলাম? 2n²। ওকে, যেহেতু আমরা এখান থেকে শক্তি স্তরের প্রধান শক্তি স্তরগুলোকে k, l, m, n এবং n = 1 2 3 4 দ্বারা আইডেন্টিফাই করতে পারছি। এখন কথা হচ্ছে
এই যে শক্তি স্তরগুলো, প্রথম শক্তি স্তর হোক, দ্বিতীয় শক্তি স্তর হোক, তৃতীয় শক্তি স্তর, এগুলোর ভিতরে ইলেকট্রন গুলো কিভাবে থাকবে এবং কোনটার ভিতরে কত পরিমাণ থাকতে পারবে তা বের করার জন্য আমাদের একটি সূত্র আছে, যাকে বলা হয় ইলেকট্রন শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। যদি আমাদের প্রধান শক্তি স্তর দেওয়া থাকে, প্রধান শক্তি স্তর দেওয়া থাকলে সূত্রটা হবে 2n²। যদি প্রধান শক্তি স্তর দেওয়া থাকে, কারণ আমরা জানি প্রধান শক্তি স্তরকে n দ্বারা প্রকাশ করে, আর এখানে যদি n আছে তাহলে এই সূত্রটা কখন প্রয়োগ করতে পারবো, যখন আমরা কি প্রধান শক্তি স্তর দেওয়া থাকবে। প্রধান শক্তি স্তর যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে 2n²। এখন কথা হচ্ছে যে আমরা ধরলাম n প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে বা k শক্তি স্তরের ক্ষেত্রে, প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে যদি হয় তাহলে আমি এখানে লিখি n 1 হলে ইলেকট্রন থাকবে, কয়টি ইলেকট্রন থাকবে, এখানে যদি আমি বের করি সূত্রটা কি 2n², n এর মান কত 1, তাহলে 2 * 1² = 2 * 1 = 2। ওকে, তাহলে কয়টি ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে, 2টি। এভাবে যদি আমি পর্যায়ক্রমে পরবর্তীগুলো বের করি তাহলে আমরা ইজিলি বের করতে পারবো। 2 নম্বর শক্তি স্তর হলে এখানে 2 হবে, 3 নম্বর শক্তি স্তর হলে এখানে 3 হবে, তখন যা মান আসে তাই আসবে, ওটা নিয়ে কোনো আমাদের চিন্তা করার বিষয় না। কথা হচ্ছে যদি আমাদের প্রধান শক্তি স্তর দেওয়া থাকে এবং আমাদের বলে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে, তাহলে আমরা বের করব 2n²। ওকে, এখন 2n² যখন বের করা শেষ, আমরা এখন শিখব যে কোনো একটি গোলকে যদি আমরা চিন্তা করি যে ইলেকট্রনগুলো কিভাবে থাকতে পারে সেগুলো যদি দেখাইতে যাই, আমরা প্রথমে চিন্তা করলাম ওকে, আমরা এখানে নিলাম সবার আগে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত, মানে পারমাণবিক সংখ্যা কত, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এখন পারমাণবিক সংখ্যা যদি 11 হয় তাহলে আমাদের ইলেকট্রন মানে সোডিয়ামটা তাহলে কিভাবে থাকবে, এটা হচ্ছে সোডিয়ামের নিউক্লিয়াস এটা। এখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাহিরে কি থাকবে, ইলেকট্রন অবশ্যই থাকবে। প্রথম কক্ষপথে কয়টি থাকতে পারে, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকতে পারে, 1টি 2টি। ওকে, 2টি ইলেকট্রন দিলাম, আর আছে আমার কাছে 9টি। দ্বিতীয় নাম্বার কক্ষপথ, এবার আমরা দেখি দ্বিতীয় নাম্বার কক্ষপথে কয়টি থাকতে পারে। n = যদি 2 হয় তাহলে ইলেকট্রন থাকতে পারবে, ইলেকট্রন = 2n², তাহলে 2 * 2² = 2 * 4 = 8। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে কয়টি থাকতে পারবে, 8টি। তাহলে আমরা 8টি দেই, 1টি 2টি 3 4 5 6 7 8, কয়টি আসলো, 8টি। এখন আমার টোটাল গণিত যদি কয়টা হইছে, 8, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, প্রথম শক্তি স্তরে 2টি, টোটাল কয়টি হলো 10টি। আর কয়টি থাকে, 1টি। এখন আমাদের দ্বিতীয় শক্তি স্তরে 8টি থাকতে পারে, তাহলে ওই একটি তো এটা এই দ্বিতীয় শক্তি স্তরে যেতে পারবে না, এই কারণে আমাদের আরেকটি শক্তি স্তর নিতে হবে 3 নম্বর শক্তি স্তরে। 3 নম্বর শক্তি স্তরে কি হবে, বাকি যে একটি ইলেকট্রন থাকবে সেটি 3 নম্বর শক্তি স্তরে থাকবে। এখন এই সোডিয়ামের যদি আমি একটু সোডিয়ামের দিকে লক্ষ্য করি, সোডিয়ামের নিউক্লিয়াস টোটাল আমাদের ইলেকট্রন আছে 11টি। 11টি ইলেকট্রন কিভাবে থাকবে, প্রথম শক্তি স্তরে 2টি, যেটা আমরা প্রথমে কিছুক্ষণ আগে দেখিয়েছি, এবং 2 নম্বর শক্তি স্তরে থাকতে পারে 8টি। এভাবে 3 নম্বর একটা বের করতে পারবো, 18টি হবে। ওকে, 18টি যদি হয় ওইটা আমাদের 3 নম্বর শক্তি স্তর, 18টা আমাদের তো ইলেকট্রনই আছে একটা, 18টা কিভাবে বসাবো। ওকে, আপাতত যেটুকু আছে এটুকু চিন্তা করি। 2 নম্বর প্রথম শক্তি স্তরে 2টি, 2 নম্বর শক্তি স্তরে 8টি, টোটাল হলো 10টি। আরেকটি থাকে ওটা হলো 3 নম্বর শক্তি স্তরে আছে। তাহলে আমরা কি এভাবে চিত্রটা কিভাবে আমরা মানে চিত্রের মাধ্যমে ইলেকট্রন বিন্যাসগুলো করব বা ইলেকট্রনগুলো সাজাবো তা কি বুঝতে পেরেছি। ওকে, যদি আমরা এভাবে বুঝতে পেরে থাকি তাহলে আমরা প্রধান শক্তি স্তর শেষ, আমরা এখন করব উপশক্তি স্তর। ঠিক আছে, প্রধান শক্তি স্তর শেষ, এখানে উপশক্তি স্তর। পরমাণুর
এবার আমরা আলোচনা করব উপশক্তি স্তরের সম্পর্কে। উপশক্তি স্তর প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তর সম্পর্কিত। প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তরকে আমরা n দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? প্রধান শক্তি স্তরকে n দ্বারা প্রকাশ করি। এই প্রধান শক্তি স্তর একাধিক মানে অনেকগুলো উপশক্তি স্তরের দ্বারা সমন্বয়ে তৈরি হয়ে থাকে। মানে এই প্রধান শক্তি স্তরের ভিতরে একাধিক কি থাকে? উপশক্তি স্তর থাকে। এই উপশক্তি স্তরগুলোকে কি দ্বারা প্রকাশ করে? উপশক্তি স্তর। উপশক্তি স্তরকে আমরা L দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? প্রধান শক্তি স্তরকে n দ্বারা প্রকাশ করে, উপশক্তি স্তরকে L দ্বারা প্রকাশ করি। এখন L বের করবে কিভাবে? উপশক্তি স্তর L বের করার সূত্র হচ্ছে, যদি আমাদের n দেওয়া থাকে তাহলে উপশক্তি স্তর L সমান সমান 0 সহ বা 0 থেকে n -1 পর্যন্ত। এই কথাটা দ্বারা কিভাবে কি বোঝানো হয়েছে? যদি আমাদের n এর মান দেওয়া থাকে তাহলে L বের করব কিভাবে? 0 থেকে n-1 পর্যন্ত। এখন আমি एग्जांपल স্বরূপ যদি n এর মান ধরি, n ধরলাম 3, n যদি 3 হয় তাহলে উপশক্তি স্তর L হবে L 0 সহ বললাম 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে 3 - 1, 3 - 1 মানে কত বোঝানো হয়েছে? 3 - 1 = 2। আচ্ছা, এখন কি এখানে 0 2 হবে না? আমরা কিন্তু এখানে বলা হয়েছে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে আমি এটাকে লিখতে পারি 0, 2 পর্যন্ত, 2 পর্যন্ত। আচ্ছা, আরো সুবিধার্থে আমরা এখানে থেকেটা লিখি, কমা উঠাই দিয়া। তাহলে 0 থেকে 3 - 1 = 2 পর্যন্ত। তাহলে 0 থেকে 2 পর্যন্ত সংখ্যাগুলো কত কত? 0 থেকে 2 পর্যন্ত 0 1 2। কথা কি ক্লিয়ার? এটা হচ্ছে n যদি n এর মান 3 হয় তাহলে L এর মান কত হবে? 0 1 2। আবার যদি আমি বলি n 2, আচ্ছা বড়ই লিখি, n যদি 4 লিখি তাহলে L এর মান কত হবে? সেম ভাবে L 0 থেকে 4 - 1 = 3 পর্যন্ত। আচ্ছা, 3 পর্যন্ত যদি যাই 0 থেকে তাহলে কত হয়? 0 1 2 3। কথা ক্লিয়ার? n এর মান যদি এগুলো থাকে তাহলে উপশক্তি স্তর n, প্রধান শক্তি স্তর দেওয়া থাকলে উপশক্তি স্তর এগুলো আমরা বের করতে পারবো। এখন উপশক্তি স্তর বের করতে তো পারলাম, এখন উপশক্তি স্তর কতগুলো আছে? এখানে আমাদের উপশক্তি স্তর আর এই উপশক্তি স্তর অনেকগুলো। উপশক্তি স্তরের আরেক নাম হলো অরবিটাল। অরবিটাল উপশক্তি স্তরের আরেক নাম কি? অরবিটাল। এই আমাদের প্রধান শক্তি স্তর থেকে উপশক্তি স্তর নির্ণয় করতে গেলে আমাদের ইলেকট্রন বিন্যাসের সময় অনেকগুলো অরবিটালের প্রয়োজন। এখানে আপনাদের অরবিটাল দেওয়া আছে s p d f, এই চারটা অরবিটাল দেওয়া আছে। এই চারটা অরবিটাল নিয়ে আমরা পরবর্তীতে ইলেকট্রন বিন্যাস, এই যে পরবর্তীতে যে ইলেকট্রন বিন্যাসের নীতি শিখবো তাই এগুলোর উপরে বেস করে হবে। এখন ইলেকট্রন বিন্যাস এসপিডিএফ তো বুঝলাম যে উপশক্তি স্তর বা অরবিটাল। উপশক্তি স্তর যা কথা, অরবিটাল তাই কথা। এখন এই উপশক্তি স্তর এইভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকবে এই চারটার ভিতরে। এখন এই চারটার ভিতরে বিন্যস্ত থাকবে, কিন্তু ইলেকট্রন থাকবে কয়টা? প্রধান শক্তি স্তরে আমরা জানি সর্বোচ্চ ইলেকট্রন যদি n দেওয়া থাকে তাহলে ইলেকট্রন বের করার সূত্র হচ্ছে, ইলেকট্রন বের করার সূত্র হচ্ছে 2n স্কয়ার, 2n স্কয়ার। আর উপশক্তি স্তরের ক্ষেত্রে ইলেকট্রন বের করার সূত্র হচ্ছে 2 * 2l + 1, 2l + 1। এটা যদি আমাদের l দেওয়া থাকে তাহলে আমি এটা দিয়ে বের করতে পারবো। কথা ক্লিয়ার? এখন এখান থেকে কিভাবে বের করব তা আমরা একটু একটা চার্টের মাধ্যমে যদি দেখি। এটাকে এইভাবে পাশে রেখে দিই, 2 * 2l + 1। ওকে, এটাও ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটাও ইলেকট্রন ধারণ ক্ষমতা। এখন আমি যদি বলি n = 1 হলে l এর মান কত হবে? l হবে 0। কিভাবে 0? ওইখানে মান বসান, 1 বসাইলে সরি এখানে l বের করার জন্য যে সূত্রটা লিখলাম ওটা কি 0,
n-1 পর্যন্ত, তাই না? এখন এই সূত্রতে যদি বসান n এর মান 1 বসালে 1 - 1 = 0, সেখানে হবে l = 0। ওকে, l = 0 হলে উপশক্তি স্তরগুলো কত হবে? উপশক্তি স্তরগুলো হবে 1s, এখানে 0 হয়েছে দেখে এখানে s। ওকে, পরবর্তীতে যদি n = 2 নিই, n = 2, l এর মান কত হবে? l এর মান হবে হচ্ছে আমাদের 0, 1। এবার উপশক্তি স্তর কত হবে? উপশক্তি স্তর হবে, যেহেতু 2 নাম্বার কক্ষপথ এই কারণে 2s 2p। প্রথম কক্ষপথ ছিল দেখে 1 হয়েছে, এই 0 এর জন্য s হয়েছে। আর এখানে 2 নাম্বার কক্ষপথ দেখে 2, 0 এর জন্য s, p এর জন্য 1, p এর জন্য হবে 1। আর 3 নাম্বার কক্ষপথ যদি হয় তখন আমাদের l হবে 0, 1, 2। উপশক্তি স্তরগুলো হবে 3। কি কারণ 3? কারণ প্রধান শক্তি স্তর 3, 3s, 3p, 3d। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার যদি 4 নাম্বারটা বুঝাই, n = যদি 4 হয় তখন l এর মান কত হবে? 0, 1, 2, 3। এখানে তাহলে s এর মান 4, ইয়ারটা কত হবে? যেটা প্রধান শক্তি স্তর 4, 4s, 4p, 4d, 4f। এখন এখান থেকে এই যে আমাদের n থাকলে l বের করতে পারি, l থাকলে উপশক্তি স্তরগুলো কিভাবে আছে sp df আকারে, ওইগুলা কখন কোনটা হবে? 3 নাম্বার হইলে 3টি, এখানে 3টি আছে দেখে 3টি হইছে, এখানে 4টি আছে দেখে 4টি হইছে। কিন্তু কথা হচ্ছে এখানে এই sp এর দিকে দ্বারা কি বুঝলাম? n দ্বারা তো প্রধান শক্তি স্তর, l এই যে s দ্বারা উপশক্তি স্তর বুঝাইছে। এখন এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি না, s এর মান কত? 0। এখানে s এর মান কত? 0। এখানে s এর মান কত? 0। প্রত্যেক ক্ষেত্রে s এর মান কত? 0। তাহলে আমি এখানে কি এই জিনিসটা লিখতে পারি? মান যদি নির্ণয় করতে চাই, s = কত? 0, p = 1, d = 2 এবং f = 3। একটু এইদিকে খেয়াল করলে আমরা বুঝতে পারবো, যেহেতু এটা p তাহলে এটার মান কত? 1, d এর মান কত? 2, f এর মান কত? 3। এই আমাদের কি এই বিন্যস্তকরণটা বুঝতে পারছি কখন কোনটা হয়? মানে প্রধান শক্তি স্তর যদি 1 থাকে, উপশক্তি স্তর হবে 0, এবং উপশক্তি স্তর যদি 0 হয় এর ভিতরে যে আমরা ইলেকট্রন বিন্যাসের যে নিয়ম অনুসারে ওইখানে হবে 1s। 1 কেন? প্রধান শক্তি স্তর। আর s কেন? কারণ আমি জানি s এর মান কত? 0, 0 মানে s। এভাবে প্রত্যেকভাবে লিখতে পারি। এখানে 4s এর ভিতরে 0 মানে s, 1 মানে p, 2 মানে d এবং 3 মানে f। এই দ্বারা আমাদের আজকের এই যে পরমাণুর প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তরের যে ধারণা, এগুলো শেষ হলো। পরবর্তী ক্লাসে আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নীতি এবং তার ব্যতিক্রম সম্পর্কে জানবো। এই পর্যন্ত সকলে খুব ভালো থাকেন। আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।